সংসদ শুরুর আগে সর্বদলীয় সভা বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত এসআইআর দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি, জাতীয় নিরাপত্তা নিয়েও আলোচনার দাবি বিরোধীদের। সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে এবং 19শে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং সেখানে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত সরকার পক্ষের তরফ থেকে, পাশাপাশি বিরোধীদের তরফ থেকে একাধিক বিষয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। একদিকে দিল্লি বিস্ফোরণ, এসআইআর সংক্রান্ত সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবি জানানো হচ্ছে বিরোধীদের তরফ থেকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সর্বদল বৈঠক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সংসদের অধিবেশন শুরুর আগে সর্বদলীয় সভা, সরকার পক্ষ থেকে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত জানানো হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এই সর্বদল বৈঠক এবং সেখানে সরকার পক্ষ থেকে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত, পাশাপাশি বিরোধীরা একাধিক দাবি তুলেছে, যেমন দিল্লি বিস্ফোরণ কাণ্ড, পাশাপাশি এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। আর কি কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, প্রথম কথা হচ্ছে যে এবারের যে সংসদীয় অধিবেশন, এই সংসদীয় অধিবেশনে যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই সর্বদলীয় বৈঠকে কিন্তু সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে একটা বিরোধী দলের একটা ঐকমত্য দেখা গেছে। ইন্ডিয়া জোট বিহারের নির্বাচনের সময়ও কিন্তু এই ঐক্যবদ্ধ রূপটা আমরা দেখতে পাইনি, কিন্তু সংসদীয় অধিবেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রাজনৈতিক দল, সেখানে কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস, যাই থাকুক ভেদাভেদ, পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম মমতার বিরোধিতা করছে, বিহারে অন্যান্য জোটের শরিকরা সবাই উপস্থিত হয়নি, কিন্তু সংসদে কিন্তু এসআইআর, যেটা পশ্চিমবঙ্গে আজকে একটা জ্বলন্ত ইস্যু যেটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমি যে সেখানে কিন্তু সমস্ত বিরোধী দল একত্রিত হয়ে এসআইআরটাকে নিয়ে ইস্যু করা এবং তার বিরোধিতা করা, এবং নির্বাচন কমিশন তাদের যে দিনক্ষণ পিছিয়ে দিল, কিছুটা সময় দিল, এটাও কিন্তু কবে করলো? যেটা করলো সংসদের অধিবেশন যখন শুরু হচ্ছে তার ঠিক একদিন আগে। অর্থাৎ যে বিক্ষোভটা, জমা পুঞ্জীভূত অসন্তোষের যে একটা বাস্ট হতে পারে সংসদের মধ্যে, সেইটা জেনেই কিন্তু শাসক দল নির্বাচন কমিশনের মাধ্যমে এইটা করেছে বলে এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ, যে এসআইআর মেয়াদটাকে যে বাড়িয়ে দেওয়া। কেননা বিএলওর মৃত্যুতে যে চাপ সৃষ্টি হয়েছে, এবং শুধু তো পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশে কাজ বাকি, বিভিন্ন জায়গায়, তারপরে এনুমারেশনের যে দেওয়া, যে জমা নেওয়া দেওয়া, সেটাকে যে এই যে পুরো খসড়া তালিকা প্রকাশের 9 ডিসেম্বরের বদলে 16ই ডিসেম্বর করা, চূড়ান্ত ভোটার তালিকার মানে তারও দিনক্ষণ বদলানো, এটা কিন্তু বিরোধীদের এই যে কালকেই যে সর্বদলীয় বৈঠক, সেখানে যে চাপ সৃষ্টিটা, সেটা সরকার পক্ষ দেখতে পেয়েছে যে একটা ঐক্যবদ্ধ রূপ যেটা বিক্ষোভের আকার নিতে পারে। সুতরাং এটা একটা দিক। দ্বিতীয়ত যেটা তুমি উল্লেখ করলে যে জাতীয় নিরাপত্তা কিন্তু ডোমেস্টিক পলিটিক্সের সঙ্গেও যুক্ত। কেননা দিল্লি বিস্ফোরণ, সেখানে তো গোয়েন্দা ব্যর্থতা, এতদিন পর প্রথমে গোয়েন্দা ব্যর্থতা বা সরকারের ব্যর্থতা নিয়ে কেউ আলোচনা করেনি বা করে না, করলেও কংগ্রেস কিছুটা করেছিল বটে। আমি মনে করি সঙ্গে সঙ্গে সেটা করাটা ঠিক নয়, কারণ ওটা একটা সাংঘাতিক ইস্যু। আগে তো পরিস্থিতিটাকে সামলাতে হবে, নিরাপত্তাটাকে, তারপরে ব্যর্থতার বিশ্লেষণ করতে হবে, যেটা হয়ে গেছে। কিন্তু এখন যথেষ্ট দিন চলে গেছে, এখন তো বিরোধীরা ঐক্যবদ্ধভাবে কেন এমন হলো, কেন দিল্লির মতো জায়গায়, দিল্লি তো একটা রাজধানী, এবং সেটা লালকেল্লায় যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেন, এবং এর আগেও লালকেল্লায় হয়েছে, তাহলে বারবার কেন হচ্ছে? তাহলে এটা কার ব্যর্থতা? স্বরাষ্ট্রমন্ত্রকের দায় নিতে হবে। এবং দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন, এটা রাজ্য সরকারের অধীন নয়, দিল্লি সরকারের অধীন নয়। এবং শুধু তো মানে এটা নয়, আজকে পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকে পড়েছে এবং নিরাপত্তার অভাব হচ্ছে, এটা বলে যদি বিজেপি চিৎকার করে, সেটাও যেরকম ইলেকটোরাল পলিটিক্স, সেই জায়গায় কিন্তু কালকে বিরোধী নেতারাও বলেছেন যে এটাকে নিয়ে যদি তুমি ভোটের রাজনীতি তুমি করো, তাহলে আমাদেরও করতে হবে। তাহলে সেখানে কিন্তু দায় মানে তুতু ম্যায় হবে। তাহলে এটাই তো ঠিক, যদি তুমি সত্যি সত্যি কি করতে চাইছো সেটা অপোজিশনকে কনফিডেন্সে নাও, কিন্তু এখনো পর্যন্ত অপোজিশনকে কনফিডেন্সে নেওয়া, কেননা সরকার পক্ষ কালকে কিন্তু যা বলার বলেছে, আমরা পরে জানাবো, গেট ব্যাক করব, বিরোধীরাই মূলত তাদের বক্তব্য রেখেছে। কিন্তু জয়িতা, এখানে যে বিলগুলো আসবে, সেই বিলগুলোকে একতরফা পাশ করাটা কঠিন হবে, যদিও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় রয়েছে। এতৎসত্ত্বেও বিতর্ক হবে, গোলমাল হবে। তবে সংসদের সময় সীমাটা এটা ছোট করে দেওয়া হয়েছে, কম সময়ে মানে লোকসভার অধিবেশনটাকে শেষ করে দেওয়া হচ্ছে, এই অভিযোগও তো উঠেছে।
সুতরাং এখন দেখতে হবে যে বিরোধীদের কতটা ম্যানেজ করতে পারে, তাদেরকে শান্ত করতে পারে। কালকে কিরণ রিজিজু সংসদীয় মন্ত্রী, তিনি বিরোধীদের সাথে খুব সখ্য আলাপ আলোচনা, প্রথম দিনটা তো এরকমই হয়, কিন্তু এরপর বিরোধীরা কতটা আক্রমণাত্মক হবে এইটুকু আমি হলফ করে বলতে পারি যে বিধানসভার নির্বাচন পশ্চিমবঙ্গে দরজায় কড়া নাড়ছে। তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না। তৃণমূল কংগ্রেসের একটা আক্রমণাত্মক ভূমিকা এটা আমরা দেখতে পাবো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির সংসদীয় দলের তিনি কার্যত কৌশল রচনা করেন, তিনি সক্ষম এবং তিনি যথেষ্ট পারদর্শী এইসব ব্যাপারে। সুতরাং কি কৌশল রচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতায় বসে সবসময় নজর রাখেন সংসদের দিকে, তিনি 7 বারের লোকসভা নির্বাচন তিনি জিতেছেন এবং ওখানে সংসদে ছিলেন। সুতরাং একটা কোঅর্ডিনেটেড অপোজিশনকে আমরা দেখতে চাই, যে আমরা এক্সপেক্ট করি যে আমরা দেখতে পাবো, এবং গণতন্ত্রের বিরোধী দলকে তো শক্তিশালী হওয়া উচিত। তবে খাড়গের যে বৈঠক, সেখানে তৃণমূল কংগ্রেস যাবে না বলে জানিয়েছে, কেননা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এখানে পশ্চিমবঙ্গের যেহেতু সম্পর্কের মধ্যে জটিলতা আছে, শেষ পর্যন্ত সেটারও কোনো মীমাংসা আজকে কংগ্রেসের তরফ থেকে হবে কিনা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলা, এই কোঅর্ডিনেশনটা বাড়ানো, এই সব বিষয়গুলো আগামী দিনগুলিতে সংসদে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়ন্তদা। সংসদের অধিবেশন শুরুর আগে এবার সর্বদলীয় সভা, এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে যে বিরোধীদের তরফ থেকে একাধিক দাবি জানানো হয়েছে। দিল্লি বিস্ফোরণ, পাশাপাশি দূষণ, জাতীয় নিরাপত্তা সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনার দাবি জানানো হয়েছে বিরোধীদের তরফ থেকে। পাশাপাশি সরকার পক্ষের তরফ থেকে কিন্তু বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।